জম্মু এবং কাশ্মীরের ভ্রমণ আমি শুরু করেছিলাম এই কেন্দ্রশাসিত অঞ্চলটির শীতকালীন রাজধানী জম্মু থেকে আমার মায়ের সাথে পবিত্র বৈষ্ণোদেবীর যাত্রা দিয়ে। এই বৈষ্ণোদেবীর যাত্রা শুরু হয় কাটরা থেকে। বানগঙ্গা, চরণপাদুকা, আতকুয়ারি, হিমকোটি আর সাজি ছাদ হয়ে ত্রিকুট পাহাড়ের দীর্ঘ 13 কিলোমিটার চড়াই পথ পার করে তারপর আসতে হবে মায়ের বাড়িতে বা ভবনে। জায়গাটির উচ্চতা 5200 ফুট। এখানেই মহাকালী, মহালক্ষ্মী আর মহাসরস্বতীর সম্মিলিত রূপ মাতা বৈষ্ণোদেবীর দর্শন মেলে। ভক্তরা এইখান থেকে আরও 1.5 কিলোমিটার পথ খাড়া চড়াই করে 6619 ফুট উচ্চতায় চলে আসে ভৈরো ঘাটিতে দর্শন সম্পূর্ণ করতে। এই কালের পবিত্র তীর্থযাত্রাগুলির মধ্যে বৈষ্ণোদেবীর যাত্রাকে অন্যতম বলে মনে করা হয়। বর্তমানে বছরে 1 কোটিরও বেশি দর্শনার্থী মাতা বৈষ্ণোদেবীর দর্শনে আসেন। মা সন্তানের সকল মনোকামনা পূরণ করেন, আর তাই তিনি হলেন মুঁহ মাঙ্গি মুরাদে পুরি করনেওয়ালি মাতা। জম্মু ও কাশ্মীর ভ্রমণের প্রথম পর্বে আপনাদের জন্য থাকলো এই পুণ্য যাত্রার অভিজ্ঞতা, হোটেল, যাতায়াত খরচ ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে না আমি খুব একটা আসি না, এই নিয়ে দ্বিতীয়বার আমি কলকাতা স্টেশনে আসছি। আগেরবারও একই ট্রেনে করে একই জায়গাতেই আমি গিয়েছিলাম। এইবারে কিন্তু আমি একা নয়, আমার সাথে আমার মা আছে, আমার সব থেকে কাছের মানুষ, আর আমরা দুজনে যাচ্ছি ভূস্বর্গ কাশ্মীরে। আজকে বুধবার, আমরা ধরছি 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে দুপুর 11:45 আর আজকে বুধবার আমরা পৌঁছাচ্ছি শুক্রবার দিন সকাল 8:50, মানে 45 ঘন্টা 5 মিনিটের ট্রেন যাত্রা। ট্রেন পথে এখান থেকে জম্মুর দূরত্ব হচ্ছে 1186 কিলোমিটার। 78টা স্টেশনে ট্রেনটা কিন্তু দাঁড়াচ্ছে। সব থেকে ভালো ট্রেন হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, তাহলে কিন্তু 8 ঘন্টা সময় আপনাদের কম লাগবে। আমি কলকাতা স্টেশনে আছি, মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, নাহলে বুঝতেই পারছি না যে আমি একটা স্টেশনে আছি, এত শান্ত। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। সাধারণত এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, আর বেশ কিছুক্ষণ আগে থেকেই ট্রেন প্ল্যাটফর্মের মধ্যে ঢুকিয়ে দেয়। একদম সামনে হচ্ছে জেনারেল বগি, 3টে জেনারেল বগি দিয়েছে। তারপরে S1 থেকে S8 হচ্ছে স্লিপার, তারপরে একটা প্যান্ট্রিকার, তারপরে AC 2 টিয়ার 3 টিয়ার। আপনাদের ওই এসি যদি থাকে আপনারা একদম শেষের দিকটা যাবেন, তাহলেই আপনারা এসি বগিগুলো পেয়ে যাবেন। আমরা না এর আগে পাহাড়ে গিয়েছি, বরফ দেখেছি, আমি একবার স্নোফলও দেখেছি, কিন্তু আমার মা স্নোফল একবারও দেখেনি। যদি এইবারে আমি স্নোফল পাই, আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। সুপ্রভাত। আজকে 15ই মার্চ শুক্রবার আমরা নেমে পড়লাম জম্মু তাওয়াই স্টেশনে। এখন সময় হচ্ছে 11টা বাজে। 10:50 ট্রেনটা এখানে দিয়েছে। তা ঠিক আছে, 2000 কিলোমিটার, 1986 কিলোমিটার আমরা চলে এলাম। বাপরে, আমি জম্মুতে এসে গেছি, আমার কেমন লাগছে মানে ভাবাই যাচ্ছে না। একটা জিনিস আমি দেখেছি, ওই প্রথমেই দূর দূর লাগে, তারপরে ট্রেনে উঠে পড়লে আর কিন্তু সেরকম একটা দূর মনে হয় না, মানে চলে এলাম এতটা রাস্তা। এখানে 8:50 সময় ছিল। পাঠানকোটের পর থেকে ট্রেনটা ঝুলালো, ওই টুক 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 করে এলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এসে তো পড়েছি, এইবারই তো শুরু হবে। একটা জিনিস দেখুন, এই জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে দুটো, শ্রীনগর আর জম্মু। তা ওই যখন গরমের সময়, মানে মে থেকে অক্টোবর, সেই সময়টাই হচ্ছে শ্রীনগর। তারপরে আবার তুষারপাত শুরু হয়, তখন জম্মুতে রাজধানী করে দেওয়া হয়। তো আমরা প্রথমে জম্মু থেকেই শুরু করছি। আমরা যাচ্ছি জম্মুর রিয়াসি জেলার কাটরাতে। এখান থেকে দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। ওই 1.5 ঘন্টার মতন সময় লাগবে আমাদের। তা আপনারা যদি মনে করেন, আপনারা প্রথমে কাটরা হয়ে বৈষ্ণোদেবী করে তারপর শ্রীনগরের যে আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে নিতে পারেন, অথবা শ্রীনগরটা প্রথমে করে তারপরে আপনারা বৈষ্ণোদেবী হয়ে বাড়ি চলে যেতে পারেন, বা অমৃতসর করে তারপর আপনারা এই সফরটাকে শেষ করতে পারেন। আমরা জম্মু স্টেশন থেকে বেরিয়েছি। বেরিয়ে সামনে হচ্ছে একটা বিশাল ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, তার সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড।
তা বাস স্ট্যান্ডে আমি এলাম, তা জম্মু কাশ্মীর রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস হয় সেগুলোতে সিট পেয়ে গেছি। আমি সামনের সিটটা পেয়েছি, আমি ভালো ছবি তুলতে পারবো বলে আমি ওটাতেই উঠে পড়লাম। তা ভাড়া হচ্ছে এক একজনের 165 টাকা, আর এমনি আরো সব লোকাল বাসও আছে, সেগুলোর ভাড়া 120 টাকা, 95 টাকা। আমি সামনের সিটটা পেয়েছি বলে আমরা এই বাসটায় করে যাচ্ছি। এখন আমি অটো জিজ্ঞাসা করলাম, অটো রিজার্ভ করে যাওয়া যায়। অটোর ভাড়া বলছে ওই 1200 টাকা 1300 টাকার মতো। তারপরে গাড়ি আছে, গাড়িও রিজার্ভ করে নিতে পারেন। এখানে কি করছে এরা, যেহেতু 47 কিলোমিটার এখান থেকে দূরত্ব, তা 47 ওই 50 কিলোমিটারই ধরুন, 50-100 কিলোমিটারের ভাড়া ওরা ধরে নিচ্ছে। তা সেই হিসাবে যদি গাড়ি করেন তাহলে 1600-1700 টাকা আপনার রিজার্ভে খরচ পড়ে যাবে, যেগুলোতে 4 জন 5 জন 6 জন আরামসে যেতে পারবে। এই শহরটায় আমি মানে যাচ্ছি, এত পরিষ্কার, কি ভালো লাগছে। আবহাওয়া খুব পরিষ্কার, দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট উঁচু, একদম উঁচুতে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর কিছুটা যাব, তারপরে আমরা তাবি নদীটাকে দেখতে পাবো। फिल्मी दुनिया में पहुंच चुके। কাটরাতে আমি যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল হরি রিসর্ট। এই হচ্ছে আমাদের হোটেল, রিসর্ট নয়, একটা হোটেলই বলবো। তা আমাদের এখানে প্রতিদিন খরচ পড়ছে হচ্ছে 1400 টাকা করে। তা আমার একটু ওভার প্রাইস মনে হলো, মানে যে রুমটা দিয়েছে সেই রুমটা 1200 টাকা, মানে কাটরাতে 1200 টাকায় খুব ভালোই মানে কাজ চলে যাওয়ার মতন রুম পাওয়া যায়। সে এবার আপনি যদি ভালো হোটেল নেন সে তো আছেই এখানে। আর এর লোকেশনটাও ভালো, লোকেশনটা হচ্ছে এই হচ্ছে মেন রোড, এই রোড থেকে একটুখানি গেলেই আপনি একদম প্রধান যে রোডটা সেই রোডটায় গিয়ে পড়বেন। তারপরে 300 মিটার যদি হেঁটে যান তাহলে হচ্ছে বানগঙ্গার যে চেকপোস্ট, মানে যেখান থেকে যাত্রা শুরু হয় সেইখানটায় চলে যাবেন। আবার এখান থেকে যদি আরো 10 মিনিট উল্টো দিকে হাঁটেন তাহলে কাটরার যে মেন বাস স্ট্যান্ড, মানে যেখান থেকে যাত্রার যে রেজিস্ট্রেশন হয় সেগুলো পেয়ে যাবেন। আর এই যে রোডটা আছে, এই রোডে অনেক খাবারের দোকান আছে, অনেক জামা কাপড়ের দোকান আছে, অনেক ট্রাভেল এজেন্সি আছে। আপনারা যদি মনে করেন যে কাশ্মীর ট্যুরটা এখান থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট পুরোটা ঘুরে তারপরে একদম জম্মু পর্যন্ত চলে যাবেন, সেটাও করতে পারেন। 4 দিন 5 দিন 6 দিন আপনাদের যেরকম গাড়ি লাগে সেরকম করতে পারেন। একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলছিলাম, তার রেটও ঠিকঠাক বলছে, যেহেতু ভিতর দিকে তো সেহেতু কিন্তু রেটটা ঠিকঠাকই বলছে। বাস স্ট্যান্ড সংলগ্ন যেগুলো থাকে তারা অনেক সময় একটু 19-20 বলে, তার চাহিদাটা বেশি থাকে। তা আমি এখানে এসেই একটা সিম কার্ড নিয়েছি এয়ারটেলের। তো আমার 300 টাকার প্ল্যানটা নিয়েছি, 1 GB করে ইন্টারনেট দিচ্ছে আর আনলিমিটেড কল আছে। এই সামনেই প্রতিটা হোটেলেই কিন্তু এর ব্যবস্থা থাকে, আপনাকে যে এমন নয় যে আলাদা করে কোথাও গিয়ে খুঁজতে হবে। এমনি কাটরা স্টেশনেও আপনি পেয়ে যাবেন, জম্মু স্টেশনে আপনি পেয়ে যাবেন, বাস স্ট্যান্ডে আপনি পেয়ে যাবেন। তো সিম কার্ড নিয়ে কোনো অসুবিধা হবে না। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কালকে আমরা শুরু করছি হচ্ছে বৈষ্ণোদেবীর যাত্রা। তো আমাদের হাতে আজকে অনেকটাই সময় আছে, এখন দুপুরবেলা। তো আমরা একটা খুব সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে জায়গাটা, এটা হচ্ছে জম্মু স্টেশন থেকে খুব কাছে। তা জম্মু স্টেশন থেকে নেমেই আমরা চলে যেতে পারতাম, কিন্তু যেহেতু একটা মন্দির আছে, ঠাকুরের একটা খুব সুন্দর জায়গা আছে, সেই কারণে আমরা তো 2 দিন ধরে তো ট্রেনে ছিলাম, তো স্নান টান করে একদম ভালোভাবে ফ্রেশ হয়ে এইবার আমরা সেইখানটায় যাচ্ছি। যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথ বাজার, যাকে জম্মুর হার্ট বলা হয়। তাহলে হার্ট অফ দ্য জম্মু যদি আমরা জম্মুতে এসে না দেখি কেমন একটা লাগে না? আমি তো দেখবই, আপনাদেরকেও দেখাবো, চলুন।
কাটরা চক থেকে মন্দিরে যাওয়ার জন্য আমরা একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম। ভাড়া পড়লো 2 জনের জন্য 500 টাকা। রঘুনাথজি মন্দিরের ভিতরে 3 দিকে দেওয়াল সোনার পাতে মোড়া। এর পাশেই বাস স্ট্যান্ড, যেখান থেকে ফেরার বাস পাওয়া যায় রাত 8টা পর্যন্ত। আমি এখন দাঁড়িয়ে আছি রঘুনাথজি মন্দিরের ঠিক সামনে। আর এই যে বিশাল বাজার, এই যে বিশাল চত্বর, এই যে হইচই, এটাকেই বলা হয় হার্ট অফ দ্য জম্মু। আর এই বাজারটা কিন্তু রঘুনাথজি মন্দিরের নামেই হয়েছে রঘুনাথ বাজার। আপনারা যারা জম্মু আসছেন, জম্মু থেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, আপনারা অবশ্যই এইখানে একবার আসবেন। এই যে মন্দির, এই বিশাল মন্দিরটা, উত্তর ভারতে যে বড় বড় বিশাল বিশাল মন্দির আছে, সেই মন্দির চত্বরগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই রঘুনাথজি মন্দিরের চত্বর। এখানে বিশাল 7টি বিশাল বিশাল উঁচু শিখর আছে। ভিতরে তো ফটোগ্রাফি করা যায় না, তবে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করা যায়, সেগুলো আপনাদের সামনে আমি নিশ্চয়ই তুলে ধরবো। আর জম্মু যে স্টেশন আছে, স্টেশন থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার। আপনারা যদি মনে করেন আসা যাওয়ার পথে একবার দেখে নেবেন যখন আপনাদের সময় হবে, অথবা জম্মু স্টেশন থেকে একটা অটো নিয়েও এখানে চলে আসতে পারেন। এবার ধরুন আপনারা শ্রীনগর যাচ্ছেন, আপনাদের শীতের জামা কাপড় লাগবে, বা আপনারা ড্রাই ফ্রুটস কিছু কিনবেন, তা আপনারা এই বাজারটাকে বেছে নিতে পারেন। খুব সস্তায় ভালো জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। একটা জিনিস বলি আপনাদেরকে, উত্তর ভারতে যে বিশাল বিশাল মন্দির চত্বরগুলি আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই রঘুনাথজির মন্দির। তা মহারাজা গুলাব সিং, যিনি ছিলেন জম্মু কাশ্মীরের ডোগরা রাজবংশের রাজা, তিনি এবং তার ছেলে মহারাজা রণবীর সিং 1853 সাল থেকে 1860 সালের মধ্যে এই মন্দিরগুলিকে নির্মাণ করেছিলেন। এখন মূল বিগ্রহ যেটা আছে সেটা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, তার স্ত্রী সীতা এবং তার ভাই লক্ষণ। তা তাদেরই হচ্ছে বিগ্রহ এখানে দেখা যায়। এছাড়া ভগবান বিষ্ণুরও বিভিন্ন অবতার এখানে আপনি দেখতে পাবেন। আর একটা জিনিস হচ্ছে কি, ভগবান শিবের বিভিন্ন রকম শিবলিঙ্গ আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। মানে কোনোটা স্ফটিকের আকারে, কোনোটা বিশাল বিশাল পাথর, এই ধরনের বিভিন্ন শিবলিঙ্গ এখানে আছে। আর একটা জিনিস হচ্ছে, বহু প্রাচীন সংস্কৃত বই এবং পাণ্ডুলিপির যে সম্ভার, যে সংরক্ষণ, সেটাও কিন্তু এখানে করে রাখা হয়েছে। তা আপনারা যদি কাশ্মীর বেড়াতে আসেন, জম্মু দিয়ে যদি কখনো যান, অবশ্যই এই মন্দিরটা একবার দেখে যাবেন। বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় ভৈরনাথ যাওয়ার রোপওয়ে, কাটরা থেকে সাজি ছাদ যাওয়ার হেলিকপ্টার, আতকুয়ারি থেকে ভবন পর্যন্ত যাওয়ার ব্যাটারি গাড়ি, সবকিছুই শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড দ্বারা পরিচালিত। কেবলমাত্র এই বোর্ড থেকেই সমস্ত পরিষেবাগুলি বুকিং করা হয়। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে খুব সহজেই আপনি এই পরিষেবাগুলির বুকিং করে নিতে পারবেন। এমনকি এখানে থাকার হোটেল ও যাত্রা পর্চিও অনলাইনে এই ওয়েবসাইট থেকে করে নেওয়া যায়। সুপ্রভাত। আজকে 16ই মার্চ শনিবার। আমরা এখন কাটরার হোটেল থেকে যাচ্ছি বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে। তা আমার হোটেল থেকে বানগঙ্গা চেকপোস্ট যেটা আছে, সেটা এখান থেকে খুব কাছে, মানে 300 মিটারের মতন গেলেই আমাদের যাত্রা শুরু করার যে রাস্তাটা, সেটা শুরু হয়ে যাবে। কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, একটা RFID কার্ড নিতে হবে। ওহ, আজকের ওয়েদারটা কি সুন্দর, পাহাড়টা দেখা যাচ্ছে। তা আমাদেরকে একটা RFID কার্ড নিতে হবে, সেই জন্য আমরা যাত্রা রেজিস্ট্রেশন যে সেন্টার আছে সেইখানে এখন যাচ্ছি। এই দিকের রাস্তাটা দেখুন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা গেছে ওই বানগঙ্গা চেকপোস্টের দিকে, যেখান থেকে যাত্রা শুরু হয়। আর এই যে রাস্তাটা আমি নিচ্ছি, এটা যাচ্ছে যাত্রা রেজিস্ট্রেশন যে সেন্টার, কাটরার যে চক, সেখানে। তো একটা আধার কার্ড দরকার, ওই আধার কার্ডটা দেখালেই রেজিস্ট্রেশন আর RFID যে কার্ডটা আছে সেটা ওরা ওখান থেকে দিয়ে দেয়। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতেই পারেন, তবে কি ওই ওখানে তো দেখাতেই হবে RFID কার্ডের জন্য। RFID কার্ড হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি। তা ওটার মধ্যে একটা ওরা চিপ দিয়ে দেয়, তো সেটাতে ওরা তীর্থযাত্রীরা যেখানে আছে ট্র্যাক করতে পারে। সেই কারণে ওই কার্ডটা এখন নিতেই হবে। তা আমি হেঁটেই যাচ্ছি, 10 মিনিট সময় লাগবে। ওই যে মা আসছে, গল্প আর শেষ হয় না বাড়ির সাথে। তা আমরা দুজন হেঁটে যাই, গিয়ে দিয়ে RFID কার্ডটা যেটা আছে সেটা নেব। তা ওখানে আবার একটু লাইন পড়ে। এখন সময় হচ্ছে 8টার সময় আমরা শুরু করলাম, একটু ঘুমিয়ে ঠুমিয়ে ফ্রেশ হয়ে, মা আছে, তা তাড়াহুড়ো করে তো লাভ নেই, ধীরে সুস্থে যাব। তা আমাদের এই যে বৈষ্ণোদেবীর যে তীর্থযাত্রা, এটা আমাদের ভারতবর্ষের যে পবিত্র তীর্থযাত্রাগুলো আছে তার মধ্যে অন্যতম মনে করা হয়। আর ভক্তি ভরে, সৎ পথে, নিষ্ঠার সাথে আপনি যদি কোনো কিছু ঠাকুরের কাছে কামনা করেন, আপনাকে মা কিন্তু সেটা দেবে। এই কারণে এই আমাদের বৈষ্ণোদেবীকে বলা হয় মু মাঙ্গি মুরাদে পুরি কার্নিবালি মাতা। এই দেখুন, ওই হচ্ছে যাত্রা শুরু হচ্ছে ওখান থেকে, বানগঙ্গা চেকপোস্ট ওইটা।
এখান থেকে হেঁটে গেলে একটুখানি। তা আমরা যাচ্ছি, এই সামনে যাব, যাত্রা রেজিস্ট্রেশন সেন্টার থেকে রেজিস্ট্রেশনটা করিয়ে নেবো, আর RFID কার্ড যেটা আছে সেটা নিয়ে নেবো। এখান থেকে অনেক অটো আছে, তা রাস্তাটা পুরো ঢাল যাওয়ার সময়, তাই অটো করছি না, টুকটুক করে হেঁটে যাবো, অসুবিধা হবে না। আসার সময় দেখি একটা অটো করে নেবো, না হলে হেঁটেই চলে আসবো। সব তো হেঁটেই যাচ্ছে, ছোট বাচ্চা টাচ্চা সব হেঁটেই যাচ্ছে, হেভি লাগছে। আজকে যা সুন্দর ওয়েদার, আমরা তো কালকে যখন এসেছি না, পীর পাঞ্জালের যে রেঞ্জটা, উফ কি সুন্দর লাগছে, বরফে ঢাকা সবুজ ধান ক্ষেত, মারাত্মক সুন্দর। এই কাটরা চক থেকে আমরা একটা অটো নিয়েছি, তা অটো নিয়ে আমরা এখন বানগঙ্গা যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টে যাচ্ছি। তা এখান থেকে অটোর ভাড়া হচ্ছে 160 টাকা, তার মধ্যে 10 টাকার এখানে একটা ট্যাক্স কাটে, তো সেই ট্যাক্সটা মিলিয়ে 160 টাকা। এখানে দুটো রাস্তা, একটা নতুন রাস্তা হয়েছে ট্রেকের জন্য, অর্ধকুমারীর যে 6 কিলোমিটারের যে ট্রেকটা আছে অর্ধকুমারী পর্যন্ত, সেইটার জন্য একটা নতুন রাস্তা করা হয়েছে, সেটা খুব পরিষ্কার, সেখানে ঘোড়া খচ্চর কিছু থাকে না। তা আমরা পুরোনোটাতেই যাচ্ছি। যেটা নতুন রাস্তা হয়েছে সেটা 3 কিলোমিটারের মতো, আর যেটা পুরোনো রাস্তা সেটা এই কাটরা থেকে 2 কিলোমিটারেরও কম, মানে হেঁটে যাওয়া যায় কিন্তু চড়াই, রাস্তা কিন্তু চড়াই। তা সেটার জন্য এরা বলছে যে 160 টাকা, আর যদি নতুনটায় যায় তাহলে তার জন্য ভাড়া হচ্ছে 210 টাকা। নতুনটাতেই গেলে মানে কোনো একদম পরিষ্কার রাস্তা, সুন্দর, আপনারা যদি মনে করেন তা যেতে পারেন। আমি পুরোনোটাই যাচ্ছি, কারণ ঘোড়া খচ্চরের কি রেট আছে সেটা আপনাদেরকে জানাতে হবে, সেই কারণে। আমরা হেঁটেই চলে যেতে পারতাম, কিন্তু আর করলাম না, এখন তো চড়াই অনেকটা আছেই, ওটা তো করবোই। সেই জন্য মা আমি দুজনে মিলে এই অটো নিয়ে চলে যাচ্ছি। তা আমাদের ট্রেক যেখান থেকে শুরু হচ্ছে, মানে বানগঙ্গা যে চেকপোস্ট, সেটার উচ্চতা হচ্ছে 2800 ফুট। আমরা যাব হচ্ছে ভবন পর্যন্ত, তাহলে ভবনের উচ্চতা হচ্ছে 5200 ফুট। তারপর আমরা আবার ভৈরবনাথের যে মন্দির সেখানে যাব, তার উচ্চতা হচ্ছে 6619 ফুট। মানে আমাদের বেশ অনেকটাই চড়াই আছে, তাই প্রথম থেকে আর শরীরটাকে মানে ক্লান্ত করছি না। এই আমরা এসে গেছি, কতক্ষণ সময় লাগলো অটোতে? 10 মিনিট। এই যে পাহাড়টা এদিকে আছে, এই পাহাড়টাকে হচ্ছে ত্রিকুট পাহাড়, অনেকে ত্রিকুটা পাহাড়ও বলে। তা এখান থেকে আপনি কোনোভাবেই মন্দির দেখতে পাবেন না, মানে ভবন দেখতে পাবেন না, পুরো 3 দিক দিয়ে ঘেরা। আর ওয়েদার তো খুব সুন্দর, দূরে কিন্তু বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই তো আমরা এসেই গেলাম, এবার এখান থেকে আমাদের শুরু হবে। তা RFID কার্ড আমরা করলাম, তো ওখানে আমাদের 5 মিনিট লাইন দিতে হয়েছে, একদম অল্প একটুখানি অনেক সময় লেগেছে। শুধুমাত্র আধার কার্ডটা দেখলো, তা আধার কার্ড না থাকলেও হবে, নাম পিনকোড বলে দিলেও হবে, তো ওরা RFID কার্ডটা দিয়ে দিচ্ছে। ওই যে দূরে লেখা আছে না ফ্রিস্কিং পয়েন্ট, ওইখানটাতে আমাদের যে ব্যাগপত্র আছে, যা যা জিনিস আছে সেগুলো ওখানে চেক হবে। কি ভালো লাগছে, মানে আমি দ্বিতীয়বার আসছি, দারুণ ভালো লাগছে। এইসব জায়গায় আসলে একটা অন্যরকম লাগে, খুব ভালো লাগছে। এই যে মন্দিরটা আছে না, এই মন্দিরটাকে মনে করা হয় যে পঞ্চপাণ্ডবেরা নির্মাণ করেছিল, আর গুরু গোবিন্দ সিং তারও এখানে পদধূলি পড়েছে। মানে প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন পড়ে গেছে এখানে। না, লাইন কিন্তু বেশ তাড়াতাড়ি মানে নড়াচড়া করছে, এমন নয় যে অনেকক্ষণ সময় লাগছে। তা ঠিক আছে। মা কোথায় গেল? আসলে আমার মাটা একটু লম্বা চওড়া মানুষ, তো একটু হারিয়ে ফেলি মাঝে মাঝে। আমরা এই যে ভবনে যাচ্ছি, তাই এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, এখানে 3টে পবিত্র শিলা পিণ্ড আছে, যেগুলোকে মা কালী, দেবী সরস্বতী আর দেবী লক্ষ্মীর প্রতিরূপ বলে মনে করা হয়। তা মানে আমি যখন প্রথমবার গিয়েছিলাম না, আমি ঠিক বুঝতে পারিনি, হঠাৎ করে যখন চোখের সামনে দেখছি আমি ভাবছি যে এইরকম মানে পিণ্ডগুলো এমনই দেখতে, মানে এরকম পিণ্ড হঠাৎ করে। এমনি দেখুন এখানে সব শস্য শ্যামলা চারদিকটা, কিন্তু এই পিণ্ডগুলোর আকৃতি, কালার একদম আলাদা। এখানে কি হয়েছে, আমার কাছে 2টো ক্যামেরা ছিল, হ্যাঁ, তো এখানে ক্যামেরা এলাও করে না, কিন্তু আপনি মোবাইল দিয়ে ব্লগিং করতে পারবেন। হ্যাঁ, এখন মেয়েদের চেকিংটা ভালো ছিল না, তা মা বলছিল কি, হ্যাঁ মা বলছিল না ধরা লাগে, তা মা বলছিল কি যে তুই ক্যামেরাটা আমাকে দিয়ে দে, আমি নিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমি বললাম না, এই ঠাকুরের কাছে যাচ্ছি, ওইভাবে যাব না, এই মোবাইল আছে, মোবাইল থেকেই হয়ে যাবে, অসুবিধা নেই। তা আমরা যেখান থেকে চেকিং হলো, চেকিং করার পরেই একটা লাঠি কিনলাম,
তা 20 টাকা করে ওই লাঠি মাকে দিয়েছি। আমার কাছে তো এই ক্যামেরা থাকে, এইসব থাকে, আমি ওই জন্য এসব কিছু নিই। আর যদি আপনারা লাঠিটা ফেরত দেন তাহলে ওরা 10 টাকা আপনাকে আবার ফেরত দেবে। তা বেশিরভাগ মানুষ এতটা পদযাত্রা করে যায় কষ্ট করে, তা লাঠি আর কেউ ফেরত দেয় না। এখানে না ওই কেদারনাথের মতো যে খুব ঘোড়ার অত্যাচার, রাস্তা খারাপ সেটা নয়, রাস্তা সমান। হ্যাঁ, এই চড়াই করতে করতে উঠে গেছে, তার সিঁড়ি নেই। যেহেতু সিঁড়ি নেই সেই কারণে চড়াই করতে অতটা কষ্ট হয় না। আপনারা যদি ঘোড়া নেন, ঘোড়ার রেট হচ্ছে পুরো ভবন পর্যন্ত 1200 টাকা। আর যদি আতকুয়ারি অবধি যান তাহলে আতকুয়ারি অবধি রেট হচ্ছে 600 টাকা। এখন যেমনই নেন আপনারা, মানে অর্ধেকটা যান বা পুরো ভবন পর্যন্ত যান, 50 টাকা একটা সার্ভিস চার্জ ওরা নেয়। এছাড়া ওই ছোটদের জন্য পিঠু আছে, পালকি আছে, ওই হাতে টানা গাড়িগুলো আছে, তা সেগুলোর খরচ সব আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রচুর দোকান এখানে আছে, খাবার দাবার, ওষুধ, টয়লেট প্রচুর আছে। বানগঙ্গার ঘাটটা এখান থেকে আরেকটুখানি কাছে। আমরা যাত্রা শুরু করেছিলাম হচ্ছে বানগঙ্গা থেকে। তা বানগঙ্গা যে জায়গাটা আছে না, ওইটা হচ্ছে মা যখন ভৈরবনাথের কাছ থেকে মানে চলে আসছিল যে ওনাকে দর্শন দেবে না, তা বায়ুপথে চলে আসছিলেন, সেই সময় হনুমানজি মায়ের সঙ্গ দিয়েছিল যে মা একা যাবে, তা আমিও তার সাথে যাই। তো এইবার আসছিল দুজনে, তা দুজনের তেষ্টা পেয়ে গেছে। হনুমানজির তেষ্টা পেয়েছে, মা তখন বলে যে এখানে তো জল নেই, তা এখান থেকে কোথায় জল বার করা যায়। তো একটা তীর দিয়ে মানে একটা বান মেরে এখানে একটা নদী তৈরি করেছিল, তো সেইটারই নাম হচ্ছে বানগঙ্গা। অনেকে বলেন যে ওখানে মা নাকি তার নিজের চুল বা কেশ ধুয়েছিল, সেই জন্য ওই জায়গাটার নাম হচ্ছে, মানে ওই নদীটার নাম হচ্ছে বালগঙ্গা। তা ওখান থেকে এসে এই সামনে চরণ পাদুকা বলে একটা জায়গা আছে, 1.5 কিলোমিটার দূরে এটা। তো এই চরণ পাদুকার ব্যাপারটা হয়েছে কি, মা যখন আসছিল এখানে একবার ঘুরে দেখেছিল যে ভৈরবনাথকে আমার পিছনে পিছনে আসছে, একবার ঘুরে দেখি তো সে কি আসছে। তা মায়ের পায়ের ছাপ নাকি এখানে পড়ে গিয়েছে, এখনো সেটা আছে। এই হচ্ছে সেই মন্দিরটা, এইটা। আমরা বানগঙ্গা থেকে 1.5 কিলোমিটার চলে এলাম। মা ভালোই হাঁটছে, আমি বরঞ্চ একটু ক্যামেরা করছি, তো আমি একটু দেরি করে ফেলছি, নাহলে মা কিন্তু খুব ভালোই হাঁটছে। আসুন দেখি দর্শনটা করি, কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না, এই বাইরে থেকেই আপনাদেরকে দেখাতে হবে। আমরা এখন চরণ পাদুকা থেকে হাঁটা শুরু করেছি। তা চরণ পাদুকা এসে গেলাম, মানে আমরা 1.5 কিলোমিটার তো এসেই গেলাম। এবার এখান থেকে আরো 3.5 কিলোমিটার, মানে টোটাল 5 কিলোমিটার গেলে আতকুয়ারি। আতকুয়ারি এসে যাওয়া মানে ওই অর্ধেক রাস্তা তো আমরা এসেই গেলাম, আর 1 কিলোমিটার গেলেই অর্ধেক রাস্তা। তারপরে না আর সেরকম রাস্তা যেটা থাকে সেটা অতটা এখন যেমন হাঁটছি একদম ঠিকঠাক। তারপরে একটু চড়াই, ওই হিমকোটি বলে একটা জায়গা আছে, তারপরে সাজিছাদ বলে একটা জায়গা আছে, তারপরে হচ্ছে ভবন। এই পথ চলার সময় না অনেক সিঁড়ি আছে, শর্টকাট মানে সহজে উপরে যাওয়ার রাস্তা। আমি বলবো নেবেন না, মানে নেবেন না, যদি আপনি ফিটও হন নেবেন না, দেখবেন অনেক হাঁপিয়ে যাবেন, খুব তাড়াতাড়ি এনার্জি লস হবে। পুরো রাস্তাটা যেতে যা কষ্ট হবে না, নেবেন না। তাও যদি মনে হয় যে হ্যাঁ পারবো, আমি স্পোর্টসম্যান, রেগুলার খেলাধুলা করি, নিতে পারেন, তাড়াতাড়ি যেতে পারবেন। যারা আমাদের মতন মানে খুব কম হাঁটাচলা করি তাদের জন্য এই রাস্তাই ভালো, শর্টকাট নেওয়ার কোনো দরকার নেই। মানে যত উঁচুতে আমরা উঠছি
কত সুন্দর লাগছে এখান থেকে চারপাশটা। ধান ক্ষেত আছে না পাহাড়ের ধাপে ধাপে, এত ভালো লাগছে। আর আবহাওয়াটা পরিষ্কার তো, দূরের পাহাড়গুলোকে পুরো দেখতে পাচ্ছি, আকাশটা পুরো নীল হয়ে আছে। আমার মা মাঝে মাঝে এমন হাঁটছে, কোথায় যে যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি। এইখান থেকে না রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ওই সোজা চলে গেছে, একটা এদিকে গেছে। ওই রাস্তাটা দিয়ে যদি যাই তাহলে হচ্ছে হিমকোটি, আর এইটা হচ্ছে হাতি মাথা মার্গ। এইটা দিয়ে গেলে কিন্তু আতকুয়ারির যে মন্দিরটা সেটা এখান থেকে দেখতে পাবেন। এখন এটা দিয়ে যদি যাই তাহলে দূরত্ব হচ্ছে একটুখানি মানে বেশি 1 কিলোমিটার, আর ওটা দিয়ে গেলে হচ্ছে 1 কিলোমিটার কম। তা আমি আগের বার এসেছিলাম আতকুয়ারির যে মন্দিরটা সেটা দেখিনি, তা আমি আজকে এটা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, আমি এখন আতকুয়ারির যে মন্দিরটা সেইখানটাতেই দাঁড়িয়ে আছি। প্রচুর মানুষ এখানে এসেছেন, সবাই এখানে যে গুহাটা আছে তার দর্শনের জন্য এখানে বসে আছেন, অপেক্ষা করছেন। তো এখানে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে কি, মা এখানে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে 9 মাস তপস্যারত অবস্থায় ছিলেন। তা ভৈরনাথ পিছু করছিল, ওই চরণ পাদুকা মানে বানগঙ্গা হয়ে চরণ পাদুকা হয়ে এখানেও এসে উপস্থিত হয়েছে। তা গুহার মধ্যে প্রবেশ করেছে অনেক ঝামেলা করে, যে সে মাকে ধরে নেবে। তা মা তখন কি করেছে, ওই দিক দিয়ে আরেকটা রাস্তা করে তখন ভবনের দিকে চলে গেছে। তা এইখানে যেহেতু 9 মাস ধরে উনি ছিলেন, এখানে যেহেতু তপস্যা করেছিলেন, তা মা তো কুমারী ছিলেন, তার তো বিয়ে হয়নি। তা সেই জন্য এই যে গুহাটা আছে এই গুহাটাকে অর্ধকুয়ারি বা আদিকুয়ারি বলা হয়। আর যেহেতু তিনি 9 মাস দীর্ঘ 9 মাস তপস্যা করেছিলেন, সেই জন্য এই গুহাটাকে গর্ভজুন বলা হয়। তা আপনি যদি গর্ভজুনের ভিতরে প্রবেশ করতে পারবেন, আপনি যদি দর্শন করতে চান তাহলে আপনাকে প্রথমে একটা পার্চি নিতে হবে। তো সেই পার্চিটার মোটামুটি লাইন আসবে, যদি ধরুন আমি এখন নেই তাহলে লাইন আসবে আমার কালকে রাত 12টায়। তাই এটা যদি আপনারা মনে করেন যে আপনারা গর্ভজুনটা দেখবেন, তাহলে আপনারা এই যে যাত্রাটা এটার কিন্তু 2 দিন সময় রাখবেন, না হলে হবে না। বা আপনারা এখন পার্চি করে সমস্ত দর্শন করে তারপরে এসে আপনারা এখানে রেস্ট নেবেন, তারপর এখানে দর্শন করে তারপর যাবেন। তা সেই জন্য আপনাদের যদি এখানে থাকতে হয় তাহলে বৈষ্ণো দেবীর যে শ্রাইন ট্রাস্টের যে বোর্ড আছে সেখান থেকেই আপনারা এখানে রুম যেগুলো পাওয়া যায় সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদেরকে সুবিধা হবে। তো এখান থেকে না 2টো রাস্তা আছে, একটা ওই হাতি মাথা যে মার্গ আছে সেটা, আর একটা হচ্ছে হিমকোটি মানে যেখান থেকে আমরা এলাম। তো সেই হিমকোটির মার্গটা আমরা এই সামনে থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা ভবনের দিকে চলে যাচ্ছি। আর 1 কিলোমিটার বাকি, যাক এসে তো গেলাম। অনেকটা রাস্তা, তাও মানে অত কষ্ট আমাদের কারোরই হয় না, কেদারের মতন তো নয়। হ্যাঁ মা, হ্যাঁ আর 1 কিলোমিটার। এইবার এখানে আমরা আমাদের ব্যাগপত্র সব দিয়ে দেবো, দিয়ে এবার তারপরে আমরা দর্শনের জন্য লাইন দেবো। চলে এলাম, কটা বাজে? 2টো বাজেনি, আমি 2টোই ধরে চলছিলাম। মায়ের একটু শরীরটা ওদিক ছিল। এখন মানে একটু মানে রেলা করছে যে আমার শরীর খারাপ, তাও আমি চলে এলাম, মাতা রানী নিয়ে এসেছে এইসব বলছে। না একটু শরীরটা সকাল থেকে একটু হ্যাঁ 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 মায়ের একটু শরীরটা একটু মানে শরীর খারাপ মানে কি সেই পায়ে যন্ত্রণা হাতে যন্ত্রণা এইসব নয়, একটু ডিহাইড্রেট হয়ে গেছে, পেটের একটু সমস্যা একটু চলছিল। তা যাই হোক পুরোটা কিন্তু এসেছে হেঁটে। আচ্ছা আপনাদের একটা কথা বলি, যে আতকুয়ারি থেকে আমরা এলাম না, মানে দুদিকে 2টো রাস্তা, দাঁড়াও গান করে করবে। তা দুদিকে 2টো রাস্তা চলে গেল, একটা ওই হিমকোটির দিকে, একটা হাতি মার্গের দিকে। তা হাতি মার্গ থেকে গিয়ে আমরা আতকুয়ারির যে গুহাটা তার দর্শন করলাম। তার আগেই যেখান থেকে 2টো রাস্তা ভাগ হচ্ছে সেখান থেকে ব্যাটারি গাড়ির সুবিধা আছে। আপনারা যদি মনে করেন তাহলে ওই আতকুয়ারি থেকে
5 কিলোমিটার ট্রেক করার পর তারপর আপনারা ব্যাটারি গাড়ি নিয়ে চলে আসতে পারেন ভবনের কাছে। তা ওই যে ওয়েবসাইটটা আছে শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড, সেইখান থেকেই বুকিং করতে হয়। প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে একবার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে লগ ইন করে ওখান থেকে বুকিং করে নেবেন। এটা আগে থেকে বুকিং করাটাই ভালো হবে। যদি মানে এখানে এসে করেন, অনেক সময় পর্যটকের চাহিদা বেশি থাকে, সেই সময় কি হয় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, এমনকি আপনি নাও পেতে পারেন। আমি এখন মন্দিরের সামনেই চলে এসেছি। তা আমাদের সমস্ত জিনিস আমাদেরকে রাখতে হবে হচ্ছে লকারে। এইটাই হচ্ছে মানে ব্যাটারি গাড়ির সুবিধা। নামার জন্য খরচ হচ্ছে, নামার সময় খরচ হচ্ছে 236 টাকা, আসার সময়টা বেশি। তার যেরকম লাইন করেছে দেখুন না, মারামারি হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে যদি মনে হয় আপনারা আগে থেকে এই অনলাইনে কিন্তু টিকিটটা বুকিং করে রাখবেন। আর একটা হচ্ছে কি, যদি পুজো দিতে চান তাহলে এখানে কিন্তু মানে ভেট দেওয়ার জন্য এখানে কিন্তু আলাদা করে কাউন্টার করা আছে এখানকার যে শ্রাইন বোর্ড তাদের। তো সেক্ষেত্রে খরচ হচ্ছে 50 টাকা আর 100 টাকা। আপনি যদি মনে করেন আপনি এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আর একটা হচ্ছে আমাদের লকারে এত লাইন পড়েছে, ব্যাগ জমা দিতেই মনে হয় 30 মিনিট তো কম করে যাবেই। তারপরে আমরা দর্শনের জন্য যাব। আর এই রোপওয়ে আছে, রোপওয়ে করে চলে যাওয়া যাবে হচ্ছে ভৈরবনাথ। তার টিকিট কাউন্টারও দেখলাম বেশ লাইন আছে। দেখি আগে এই যে এই পিছন দিকে যে বাড়িটা আছে এইখানটাতে আমরা সমস্ত জিনিস রেখে দিই। মাকে লাইনে দাঁড় করিয়ে এসেছি, আমি একটু এদিকটা ঘুরে ঘাড়ে দেখে নিলাম কি কি আছে। যাই ওখানে গিয়ে ব্যাগপত্র জমা রেখে তারপর দর্শনের জন্য যাবো। যাক ঠিক আছে, এতটা চলে এসেছি তো এবার হেভি আনন্দ লাগছে। আমাদের দর্শন হয়ে গেছে। তা ওখানে না অনেকবার চেকিং হয়, মানে লাইনে আমরা ছিলাম 1.5 ঘন্টা, চেকিং হয়েই যাচ্ছে। 4-5 বার চেকিং হলো, তারপরে আমাদের দর্শন হলো। আর আমরা এই যে দর্শন করে বেরালাম তারপরেই হচ্ছে মানে আরতির টাইম হয়ে গেল। তা সেই কারণে ওই এখন যারা লাইনে দাঁড়িয়ে আছে না তাদেরকে সব বসিয়ে দিচ্ছে, বলছে বসে যান, 1-2 ঘন্টা সময় লাগবে। সেই জন্য আমাদের যাই হোক কপালটা ভালো। এখানে না এই লাগেজ বা আপনাদের যা আছে সেগুলো রাখার জন্য প্রায় 1 ঘন্টা আমরা লাইনে ছিলাম। আবার জমা দেওয়ার পরে ফেরত নেওয়ার জন্য আবার প্রায় 40 মিনিট ছিলাম। এইটা একটু মানে কাউন্টার 2-3টে আছে কিন্তু এমপ্লয়ি নেই, একটাই কাউন্টার খুলে রেখেছে। যাই হোক দর্শন আমাদের হয়ে গেছে। আমরা এখন ভৈরবনাথের দর্শন করতে যাচ্ছি। তা রোপওয়ে আছে এখানে, কিন্তু রোপওয়ে এখন আর টিকিট দেবে না, 5টা বেজে গেছে। আর এই যে বিভিন্ন ভবন আছে না, মনোকামনা ভবন, তো ওইখানে আরো সব ভবন আছে। তা ওইখান থেকে আমরা খেয়ে নিলাম। তো রাজমা আর রাইস ছিল, 55 টাকা খরচ করলো। আর আমরা হালুয়া নিয়েছিলাম, সেটাও 50 টাকা খরচ করলো। খাবার ওই মোটামুটি ঠিকঠাক, অসুবিধা নেই, পেট ভরে যায়। এখন ভৈরবনাথের যে চড়াইটা আছে এটা কিন্তু খাড়া, টুকটুক করে যাই, আমাদের আর অত তাড়া নেই। তারপরে একেবারে নিচে নেমে যাবে। এই ভৈরবনাথের যে 2 কিলোমিটারের চড়াই খুব খাড়া। আমরা ওই মন্দিরটা মানে আমাদের যে ভবনটা আছে সেই ভবনটা থেকে এখন ধীরে ধীরে উঠছি। ভালো চড়াই, মানে যদি সুস্থ সবল মানুষ না হন তাহলে কিন্তু বেশ অসুবিধা হবে। তো এখানে অনেক ঘোড়া নেওয়ার জন্য বলছিল, আমরা বলি দেখি কি হয়। আমার মনে হচ্ছে আমি চলে যাবো, মা বলছে আমি তো যাবোই। তাহলে চলো। আগেরবার কেদারে গিয়েছিলাম, সেবারে এত ঠান্ডা ছিল, বরফ পড়ছিল বলে মা ওই কেদারের যে ভৈরবনাথ আছে ওনার দর্শন করেননি, ঘুম থেকে উঠতেও পারেনি অত সকালে। আমরা যাচ্ছি, তাই এটার উচ্চতা হচ্ছে 6619 ফুট। তা কম মানে সময়
সময়ের মধ্যে বেশি উচ্চতা, তাই খাড়া চড়ায়। এখানে ব্যাপারটা কি হয়েছে, ওই যে জায়গাটায় ভবনটা আছে, এই আমাদের ভৈরবনাথ, এ তো মায়ের পিছু ছাড়ছিল না। মা বলে যে ঠিক আছে, তোমার অনেক হয়েছে খেলা, ভবলীলা সাঙ্গ করি। তা ওখানে যুদ্ধ হয়েছিল, তারপর তাকে বধ করেছিল। তা এমনই প্রচন্ড প্রহার করেছে, তার সেই মুন্ড এইখানে এসে পড়েছে, এই এত উঁচুতে। তা মৃত্যুর পর ভৈরবনাথের বেশ অনুশোচনা হয়। তা সে মায়ের কাছে ক্ষমা চায়। মা তখন বলে যে আমি বুঝতে পেরেছি যে তুমি এত যে তোমার কর্মকাণ্ড এগুলো তুমি করেছো মুখ্য লাভের জন্য। তা ঠিক আছে, তোমাকে বর দিচ্ছি, আমার দর্শন ততক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হবে যতক্ষণ না কেউ তোমার দর্শন করবে। তা যাই, দর্শনটা করে আসি। এখানে না মানে হেঁটে খুব কম লোকই যাচ্ছে। ও বাবা গো, কি যে হবে, কতটা বাপরে। এই চড়াইটা কিন্তু বেশ ভালো, সব ঘোড়ায় করে চলে যাচ্ছে। ঘোড়াওয়ালারাও ওইটা মানে বিষয়টা জানে, তাই ওরাও দেখছি মাঝে মাঝে এসে বলছে যাবে নাকি, চলো না। সে আমাদের পাড়ার সব বন্ধুগুলো থাকে না, এই চলো ছেড়ে দিচ্ছি, চল। কত যে চাইবে ছাড়ার জন্য ভগবান জানে। চলে যাবো আমরা, এই সবে মাত্র রাজমা রাইস খেয়েছি, হালুয়া খেয়েছি, গায়ের জোর ভীষণ। আমার মা কই, আসো আসো, আসছে। এবার অবস্থা খারাপ, দিনের শেষে সূর্য ডুবছে তো আস্তে আস্তে দম শেষ। इस तरफ इधर ऐसे ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।